কিভাবে সবকিছু বলবো বুঝতে পারছি না। আজ প্রায় 2 সপ্তাহ হলো আমি আতঙ্কে বাড়ির বাইরে যাচ্ছি না। মাত্র কয়েকদিন আগে আমার জীবনে যেসব ঘটনা ঘটে গেছে তার ধাক্কা সামলাতে আমার গোটা জীবনকাল অতিবাহিত হয়ে যাবে। এই মুহূর্তে আমি কোনো রকম ঘটনা বিবরণী লেখার মতো মানসিক স্থিরতা পাচ্ছি না। কিন্তু এও জানি যদি এখনই লিখে না রাখি তাহলে হয়তো পরেও আর পারবো না। যতটা পারছি গুছিয়ে বলছি। ছিলাম পুনেতে, স্নাতকোত্তর করছিলাম। কোন ইউনিভার্সিটি, কি বৃত্তান্ত সেসব কথা অপ্রাসঙ্গিক। ছোট্ট একটা শহরতলিতে নিজের থাকার ব্যবস্থা করেছিলাম। কাছে টাকা পয়সা ছিল, ইউনিভার্সিটির কাছাকাছি কোথাও থাকার ব্যবস্থা হয়েও যেত। কিন্তু ট্রেনে একজন মানুষ অসুস্থ হয়ে পড়ায় তাকে আমি আর কিছু সহযাত্রী মিলে শুশ্রূষা করতে গিয়ে কিছু টাকা খরচ হয়ে যায়। তাই পুনেতে পা রাখার পর মাথা গোঁজার ঠাঁই খুঁজতে একটু বেগ পেতে হয়। অনেক খুঁজে একটা পুরনো ব্রিটিশ আমলের প্রাসাদ গোছের বাড়ির একেবারে নিচের তলায় একটা ঘরে অল্প ভাড়ায় মাথা গোঁজার ব্যবস্থা করি। বাড়িটা পুরনো হলেও যাকে বলে ভূত উড়ে হওয়ার কাজ সেরকম ছিল না, বরং বেশ নিরিবিলি এবং শহরের উপদ্রব থেকে দূরে। আমার মতো ছাত্রের জন্য পড়াশোনায় মনোনিবেশ করার মতোই সুবিধার জায়গা। শুনেছি এটা নাকি আগে কোন এক রাজপুত রাজার প্রাসাদ ছিল। এখনকার মালিক ধীরজ আম্বুদকার ওই রাজার কোনো এক বংশধরের কাছ থেকে প্রাসাদটি কেনেন। ভদ্রলোক বাড়িটার ব্যাপারে বেশ যত্নবান ছিলেন। উনি নিজে ওপরের তলায় থাকতেন আর আমাকে নিচের তলার সামনের দিকের একটি ঘরে থাকতে দিয়েছিলেন। মানুষটি অতি ভদ্র এবং অমায়িক। শুধু তাই নয়, উনি বাড়ির সামনে একটা বাগানও করেছিলেন। সেখানে অদ্ভুত সব রং বেরঙের জংলি ফুলের গাছ বসিয়েছিলেন। এমন সব ফুল সচরাচর আপনি আমি দেখতে পাবো না। এক ধরনের ছোট ছোট নীল ফুলের ঝোপ ছিল, যেটা থেকে চমৎকার গন্ধ বেরোতো, অনেকটা জুঁই ফুলের মতো। শরীরের সমস্ত গ্লানি দূর হয়ে যেত সেই গন্ধে। সবকিছু দেখে শুনে ভেবেছিলাম বেশ ভালোভাবেই কেটে যাবে ইউনিভার্সিটির দিনগুলো। কিন্তু যাই হোক, আমাকে যে থাকার ঘরটি আম্বুদকার দিয়েছিলেন সেটি সাদামাটার উপর বেশ মনোরম। ঘরের ভেতর খাট, বিছানা, চেয়ার, টেবিল ছিল এবং দেওয়াল লাগোয়া অজস্র তাক ছিল। তাই আমার বইপত্র এবং বাকি টুকটাক জিনিস রাখতে কোনো সমস্যা ছিল না। মূল রাস্তার একটি শাখা কিছুটা ঢালু হয়ে নেমে এসেছে আমার ঘরের দরজার সামনে। তবে আমার যেটা সব থেকে ভালো লাগতো সেটা ছিল বড় অর্ধগোলাকার একটা মোটা কাচের জানলা, প্রায় 3 মানুষ চওড়া এবং 6 ফুট লম্বা, প্রায় মেঝে পর্যন্ত জানলা। জানলাটার অবস্থান ছিল আমার দরজার পাশে। ভাঁজ ভাঁজ করা ভারী কাঠের পাল্লা ছিল, কিন্তু আমি সেগুলো খুলেই রাখতাম। পূর্ব দুয়ারি ঘরটায় যখন সকালের লাজুক রোদ ধীরে ধীরে এসে পড়ত, তখন নিজেকে কোনো এক ফ্যান্টাসি দুনিয়ার চরিত্র মনে হতো। কিন্তু এখন জানলাটার কথা ভাবলেই মনটা খারাপ হয়ে যায়। দেখতে দেখতে মাস 2 কেটে গেল এবং আমি বুঝতে পারলাম কলেজে পড়াশোনার সঙ্গে সঙ্গে আমাকে পার্ট টাইম কিছু একটা করতে হবে। বাবা প্রাইভেট স্কুলের টিচার। সামান্য বেতন থেকে উনি আমাকে যা টাকা পাঠান তাতে আমি কুলিয়ে উঠতে পারছিলাম না। কিছু একটা না করলেই নয়। অনেক খোঁজাখুঁজির পর শেষমেশ একটা কাজ জুটিয়ে ফেললাম। পাশেই এক গঞ্জে বিজয় রানাওয়াত নামের এক সুদখোর বুড়োর হিসেব রক্ষার কাজ পেলাম আমি। বুড়ো ছিল মহাবদরাগী এবং আস্ত চশমখোর। আমাকে প্রতিদিন বিকেল 5টায় উপস্থিত হতে হবে এবং প্রায় 5 ঘন্টা কাজ করতে হবে। মাস মাইনে মাত্র 1000 টাকা। কিন্তু সেই সময় ওই 1000 টাকাই ছিল আমার কাছে 1 লাখ টাকার সমান। উপায় ছিল না, লেগেই পড়লাম। বুড়োর অফিস ছিল মুম্বাইতে, কিন্তু সে এখানে থেকে সেসব কাজ সামলাত। ভদ্রলোক রাজপুত, প্রায় 6 ফুট লম্বা, 62 বছরেও টান টান এবং ছিপছিপে, শিরদাঁড়া শটান।
যে বাড়িতে আমাকে কাজ করতে যেতে হতো সেটা ছিল রানাওয়াত সাহেবের অফিস। কিছু একটা ব্যবসা ছিল তার, কিন্তু ঠিক কি ব্যবসা তা আমি বলতে পারবো না। তবে সৎ পথে নয় সে ব্যাপারে আমি নিশ্চিত। আরও একটা ব্যাপার লক্ষ্য করেছিলাম, বুড়োর বোধহয় পোষা গুপ্তচর ছিল। বুড়োর কাছে সবকিছুর খবরাখবর থাকত। যেদিন ওর বাড়ি আমার ইন্টারভিউ ছিল সেদিন আমার যেতে একটু দেরি হয়ে গেছিল। আসলে সেদিন ইউনিভার্সিটিতে আমার ক্লাসের একজনের বাবার অসুস্থতার জন্য চাঁদা তুলতে গিয়ে দেরি হয়ে গেছিল। যখন ওনার বাড়ি গিয়ে হাজির হলাম তখন 3:45 বাজে। আমার বরাদ্দ সময় ছিল 3টে। বাড়িতে তখন কেউ ছিল না। বাকি যারা ইন্টারভিউ দিতে এসেছিল তারা সবাই হয়তো ইন্টারভিউ দিয়ে চলে গেছে। তাও আমি ভয়ে ভয়ে গিয়ে ওনার ডোর বেলটা বাজাই। কিছুক্ষণ পর বিরক্ত মুখে ভদ্রলোক ব্যালকনিতে এসে দাঁড়িয়েছিলেন। ভেবেছিলাম দূর করে দেবেন, কিন্তু ইন্টারভিউ দিতে এসেছি শুনে ভেতরে আসতে বললেন। দোতলার একটা ছোট্ট লাইব্রেরিতে আমাকে এনে বসালেন ভদ্রলোক। আমি ইন্টারভিউ দিতে বসেই দেরিতে আসার জন্য ক্ষমা চেয়ে নিয়ে কি কারণে দেরি হলো সেটা বলতে যাব, কিন্তু উনি সেদিকে পাত্তা না দিয়ে আমাকে সব কাজ বুঝিয়ে দিতে শুরু করলেন। বুঝলাম ইন্টারভিউ দিতে আর কেউই আসেনি, আমার একারই আসার কথা ছিল, আর আমাকেই উনি কাজে বহাল করবেন। আমি মুখ বন্ধ করে ওনার কথা মন দিয়ে শুনতে লাগলাম। সবকিছু বুঝে নিয়ে পরদিন থেকেই আসছি জানিয়ে উঠে পড়ব, ঠিক তখন উনি বেশ একটু খ্যাঁক খ্যাঁক করে হেসে হিন্দিতে যা বললেন তার বাংলা মানে করলে দাঁড়ায়, বন্ধুর বাবার জন্য পয়সা তুলেছিলে সেটা তো ভালো কথা। তোমার মতো উদার মানুষকেই আমি খুঁজছিলাম। নিজের কামগুলো সময় মতো করা অভ্যাস করো, এতে তোমারই ভালো হবে। বুড়োর কথা শুনে তো আমি আমি যে বন্ধুর বাবার জন্য টাকা তুলছিলাম সেটাই লোকটা জানলো কি করে? এটা তো কলেজের ভেতরকার ব্যাপার। হ্যাঁ, এক হতে পারে যদি আমার ক্লাসের কেউ ইন্টারভিউ দিতে এসে বুড়োকে সেই কথা বলে যায়, কিন্তু আমার স্পষ্ট মনে আছে আমাদের ক্লাসের 41 জনের প্রত্যেকেই সেদিন উপস্থিত ছিল। এর মধ্যে কেউ কখন বেরিয়ে এসে এতটা পথ এসে বুড়োর কাছে ইন্টারভিউ দিয়ে গেছে, এটা ধরে নেওয়াটা একটু যেন অবাস্তব লাগছিল। কিন্তু তাও সেটা ভেবেই নিজেকে স্টোক দিয়েছিলাম। তবে আমি ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে রানাওয়াত বলল, अम्बुदाकर साहब को मेरी तरफ से हेलो बताना। এবার আমি নিশ্চিত হলাম লোকটা নির্ঘাত রহস্যজনক। আমি কোথায় থাকি না থাকি সেটা ওনাকে একবারও বলিনি, আমার সিভিতেও বলা ছিল না। সিভিতে ইউনিভার্সিটি হোস্টেলে আমার এক বন্ধুর ঠিকানা দেওয়া ছিল, কারণ আমি যেখানে থাকি সেখানে ডাকের গোলযোগ আছে, চিঠিপত্র সময় মতো আসে না। কিন্তু রানাওয়াত আমার আসল ঠিকানা জানলো কি করে? মনে একরাশ অস্বস্তি নিয়ে ফিরে এলাম। আম্বুদকার সাহেবকে জিজ্ঞেস করেছিলাম রানাওয়াতের কথা, কিন্তু উনি দেখলাম ওই নামের কাউকেই চেনেন না। বুঝলাম রানাওয়াত লোকটা সুবিধের নয়, কিন্তু কাজটাও ছাড়তে ইচ্ছা করলো না। ভাবলাম কদিন গিয়ে দেখি, যদি মনে হয় এখানে কাজ করা ঝুঁকির ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে তাহলে বরং ছেড়ে দেব। তবে রানাওয়াত একা নয়, আমি যেখানে কাজ করতে যেতাম অর্থাৎ রানাওয়াত সাহেবের বাড়িটাও বেশ রহস্যজনক ছিল। বাড়িটা আমার ভাড়া বাড়ির মতোই প্রকাণ্ড এক প্রাসাদ, কিন্তু বেজায় নতুন, ওটার মতো ইতিহাসবাহী নয়। সম্ভবত বুড়ো নিজে বানিয়েছিলেন। খুব বেশি হলে 5 বছরের পুরনো। প্রায় 12 কাঠা জায়গার উপর গাছপালা ঘেরা বাড়িটি দেখতে বেশ আকর্ষণীয়। তবে বাড়ির বাইরেটার চেয়ে ভেতরটা ছিল আরো বেশি আকর্ষণীয় এবং রহস্যময়। আমার জন্য সেটি অফিস হলেও
সেটা আদপে ছিল একটা সংগ্রহশালা। রানাওয়াত নিজের অগাধ টাকা খরচ করত দেশ বিদেশের নানান রকম কিউরিও কেনায়। বড়লোক মানুষদের এসব সংগ্রহ করার বাদিক থাকে পড়েছিলাম, কিন্তু নিজের চোখেই প্রথম দেখলাম বুড়ো একেবারে ছোটখাটো একটা মিউজিয়াম বানিয়ে ফেলেছে। যেদিন কাজে যোগ দিলাম সেদিন সকালেই তিনি আমার হাতের ছাপার রক্তের নমুনা নিয়ে নিলেন। কি জানি যদি কোনোদিন ওনাকে খুন করে ওনার বহুমূল্য জিনিসপত্র নিয়ে পালাই। হ্যাঁ, বাতিক বুড়ো। সংগ্রহশালায় বেশ কিছু জিনিস ছিল যা আমার আপনার চক্ষু ছানা বড়া করে দেবে। কিছু অস্ত্রশস্ত্র, যুদ্ধের পোশাক, বাদ্যযন্ত্র, বাসনপত্র, পেন্ডুলাম, এক অতি প্রাচীন দেওয়াল ঘড়ি এবং আরো অনেক কিছু। তবে সব থেকে বেশি চিত্তাকর্ষক যা ছিল সেটা ছিল একটা মমি। সংগ্রহশালার ঠিক মধ্যিখানে লম্বা পায়ার বেঞ্চের ওপর কাঠের বাক্সে রাখা থাকতো মমিখানা। মমিটা দেখতে কেমন ছিল যদি ব্যাখ্যা করতে বলেন তো প্রথমে বলি, মমিটিকে প্রথমবার দেখার পরই কেমন একটা পচা গন্ধ নাকে আসে। না, মমিটা আদ্যপান্ত কাচের বাক্সে ঢাকা ছিল। রানাওয়াত বুড়ো বলল সে নাকি নিজে হাতে প্রতিদিন সকালে এই ঘরে সাফাই করে, তাই আশেপাশে কিছু মরে পচে গন্ধ ছাড়ছে সেটাও হয় না। এমনি চারদিকটা ঝকঝক তকতক করছে, কিন্তু মমিটার কাছে যেতেই কেমন যেন একটা গন্ধে গা গুলিয়ে ওঠে। ব্যাপারটা নিজের মনের ভুল মনে করে বেশি পাত্তা দিলাম না। মমিটা দেখতে ছিল আর পাঁচটা সাধারণ মমির মতোই, শরীরে জায়গায় জায়গায় কাপড় জড়ানো, কিন্তু হাতের পাঞ্জা, পায়ের আঙুল আর মাথাটা ছিল উন্মুক্ত। অবাক হয়েছিলাম, মমির শরীরের কোনো অংশে কোনো রকম ক্ষয় ধরেনি। হাড়ের ওপর বাদামি মাংসের স্তর জমাট বেঁধে আছে। হাতের নখগুলো লম্বা আর ছুচালো, পায়ের নখগুলো তাই। তোবড়ানো গাল আর চোখের জায়গায় কালো কালো দুটো গর্ত। তবে সব থেকে বেশি আশ্চর্যজনক ব্যাপার, মমিটি প্রায় 7 ফুটের কাছাকাছি লম্বা। যদিও শোয়া অবস্থায় সাধারণত মানুষের দেহ একটু বেশি লম্বা দেখায়, কিন্তু তাও প্রাচীন মিশরীয়রা এতটা লম্বা ছিল বলে তো জানি না। একবার মনে হলো এটা আদৌ সত্যিকারের মমি তো, নাকি কেউ বুড়োকে ভুজুং ভাজুং দিয়ে একটা জালি পুতুল গছিয়ে চলে গেছে। বুড়োর কিন্তু নিজের মমি নিয়ে খুব অহংকার। গর্ব ভরা গলায় সে আমাকে জিজ্ঞেস করেছিল, দেখে মনে হয় না जब ये जिंदा था তখন বহুত শক্তিশালী কেউ একজন ছিল এই মমিটি। আমার যে এই মমি নিয়ে মনে সন্দেহ জেগেছে সেটা আর বুড়োকে বললাম না। বদরাগী খিটখিটে বুড়ো, কি লাভ খোঁচা দিয়ে। এই মমি আসল হোক বা নকল তাতে আমার বিশেষ লাভ নেই। আমার কাজ করে টাকা হাতে পাওয়া নিয়ে দরকার, তাই আমি আর কিছু না বলে শুধু হাসলাম। কোত্থেকে কি উপায়ে যে বুড়োই মমি জুটিয়ে এনেছিল তা বলতে পারি না, তবে মমিটা নিয়ে বুড়ো দারুণ এক গল্প শুনিয়েছিল আমার। প্রাচীন মিশরে ট্রন বলে কোনো এক যোদ্ধার সংরক্ষিত দেহাবশেষ থেকে তৈরি হয়েছিল এই মমি। মিশরীয় রাজার দেহরক্ষী ছিল এই ট্রন। কোন রাজা বুড়ো সেটা বলতে পারেনি, তবে তিনি নাকি ট্রনকে ছোটবেলায় নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিলেন, আর সেই থেকেই ট্রন রাজার প্রতি অতিমাত্রায় কৃতজ্ঞ হয়ে পড়ে। রাজাকে রক্ষা করার সঙ্গে সঙ্গে রাজার শত্রুদের নিকেশ করাটাও ছিল ট্রনের কাজ। প্রভুভক্ত ট্রন তার মনিবকে এতটাই ভালোবাসত যে রাজার আশেপাশে তার অপছন্দের মানুষদের ঘেঁষতে পর্যন্ত দিত না। এমনকি রাজা মনে মনে যাদের অপছন্দ করত, কিভাবে সেটা বুঝে গিয়ে ট্রন তাদেরও হত্যা করে ফেলত। শেষ দিকে নাকি ট্রনের এই প্রভুভক্তি তাকে উন্মাদ করে দেয় এবং কোনো এক অজ্ঞাত কারণে রাজাকেই খুন করে বসে। কেন যে সে রাজাকে হঠাৎ হত্যা করে ফেলল তা কেউ জানে না। মমিটা দেখার সময় রানাওয়াত সাহেব আমার পাশেই দাঁড়িয়েছিল। কেন জানি না মনে হয়েছিল রানাওয়াত ঘরের বাইরে গেলেই এই মমি জ্যান্ত হয়ে উঠে দাঁড়াবে। এদিকে কটু গন্ধটাও নাকে লেগেই রয়েছে।
আর একটা ব্যাপার দেখে খুবই অবাক হতাম, এত বড় একটা সংগ্রহশালা, আশেপাশে তেমন লোকজনের বসবাস নেই। এমত অবস্থায় সংগ্রহশালাটি পাহারা দেওয়ার জন্য কাউকে তো রাখা দরকার। আরে এত বড় বাড়ি, আর তার ভেতর যা মূল্যবান জিনিসপত্র রয়েছে তাতে অন্তত 8-10 জনের একটা বাহিনী দরকার পাহারা দেওয়ার জন্য। ঘটা করে আমার হাতের ছাপ, রক্তের নমুনা নিয়ে রেখেছে বটে, কিন্তু সত্যিকারের চোর ডাকাতের জন্য তো ব্যবস্থা নেই। আমি ছাড়া আর কোনো ফুল টাইম কর্মচারী ছিল না এই বাড়িতে। আমি একদিন কথাটা তুলেছিলাম, বুড়ো মমির দিকে তাকিয়ে বলেছিল, ও হ্যাঁ না, খোদ মিশরের রাজার বডিগার্ড রয়েছে পাহারা দিবার জন্য। বুড়োর এই কথাটায় কি এক অদ্ভুত সুর ছিল। তারপর থেকেই মমিটাকে দেখলে কেমন যেন গা ছমছম করত। আমার কাজ ছিল সংগ্রহশালার এক কোণে প্লাইউডে ঘেরা একটা খুদে ঘরে বসে কম্পিউটারে MS এক্সেল খুলে হিসেবপত্র করা। বুড়োর একটা মোটা ফাইলে গত কয়েক মাসে বিভিন্ন কোম্পানির সঙ্গে লেনদেনের কাগজপত্র গাঁজ করে রাখা ছিল। সেগুলোকে কম্পিউটারে তুলে ওনাকে ইমেল করে দেওয়া, এই ছিল আমার কাজ। বাড়ির একতলার ঘর খালি পড়েছিল, 3 তলা আর 4 তলারও একই অবস্থা। দোতলায় ছিল সংগ্রহশালা, সংগ্রহশালার পাশেই লাইব্রেরি, মানে যেখানে আমার ইন্টারভিউ হয়েছিল আর কি। সংগ্রহশালার মূল কক্ষটি ছিল প্রায় 15 ফুট বাই 20 ফুট। আমার ধারণা বাড়ির প্রত্যেকটা ঘরই ওই মাপের। পুরো বাড়িটাকেই মিউজিয়াম বানানোর সংকল্প নিয়ে তৈরি করা। সংগ্রহশালার মূল কক্ষের চারিদিকে নানাবিধ জিনিস রাখা থাকত। এরই এক কোণে ছিল আমার কাজের জায়গা, আর অন্য কোণে ছিল রানাওয়াত সাহেবের কাজের টেবিল। সেটি অবশ্য ঘেরাঘুরি ছিল না। ঘরের মধ্যেখানে মমি প্রায় 15 ফুট উঁচু ছাদের দিকে হাঁ করে গর্তওয়ালা চোখে তাকিয়ে থাকত। কাজে যেদিন প্রথম যোগ দিই, সেদিনই রানাওয়াত সাহেব আমাকে 2টো জিনিস বলেছিলেন। এক, এই মিউজিয়ামের কথা বাইরে কাউকে বলা যাবে না, আর 2, রাত 10টা বাজার আগেই মিউজিয়াম ছেড়ে বেরিয়ে যেতে হবে। সেদিন বুঝিনি, কিন্তু পরে যখন মমিটা দেখলাম কেমন একটা ভয় হতে লাগলো। রাত 10টা কেন? রাত 9টায় বেরিয়ে গেলে সুবিধা হয়। এই লোক বিরল গ্রামে সংগ্রহশালা, তাতে কোনো প্রহরী নেই। তার উপরে মিউজিয়ামের কথা বাইরে বলা যাবে না, এবং রাত 10টার মধ্যে বেরিয়ে যাওয়া, কেমন ভয়ানক রহস্যজনক একটা আবহাওয়া। কিন্তু আমারও টাকার দরকার, 1000 কেন 500 হলেও কাজটা নিয়ে নিতাম। কিন্তু মনের মধ্যে একটা ভয় সবসময় থাকতো। কলেজ শেষে বিকেলে যখন এসে কাজ শুরু করতাম, তখন মালিক বুড়ো থাকতো। উনি নিজের মতো টেবিলে কিসব করতেন। গুড আফটারনুন বলার পর একটু ঘাড় নেড়ে দিতেন। বেশ কিছুদিন কাজ করার পর ব্যাপারটা সয়ে গেল। মাইনে কম ছিল, কিন্তু সারাদিন বিচিত্র সব জিনিসপত্রের মাঝখানে বেশ লাগতো নিজেকে। প্রতিদিন 10টা বাজার ঠিক আধ ঘন্টা আগে রানাওয়াত সাহেব আমাকে এসে বলতেন কম্পিউটার বন্ধ করে গোছগাছ করে নিতে। তারপর 10টা বাজতে ঠিক 10 মিনিট আগে উনি আমাকে নিয়ে বেরিয়ে গিয়ে ঘরে তালা দিয়ে দিতেন। সব এরকমই চলছিল। মাস 3 কেটেও গেছিল। দুর্ভাগ্যের সূত্রপাত হলো দিন 10 আগে। সেদিন ছিল সোমবার, মাসের প্রথম সোমবার, মানে আমার মাইনের দিন। আমার একটা বই কেনার দরকার। ভাবছি আজ মাইনে পেলে কালই ইউনিভার্সিটির কাছের দোকানটা থেকে নিয়ে নেব। বইটার খুব চাহিদা, প্রচুর প্রশ্ন কমন আসে এই বই থেকে। এতদিন দোকানে পাওয়া যাচ্ছিল না। কদিন আগেই কয়েকখানা এসেছিল, আর প্রায় সঙ্গে সঙ্গেই বিক্রি হয়ে গেছে। আর বোধহয় 1 কপি পড়ে আছে। বইটা একবার হাতছাড়া হয়ে গেলে আবার কবে পাওয়া যাবে তার ঠিক নেই।
সকালে দোকানদারকে বলেও রাখলাম বইটা আমার জন্য সরিয়ে রাখতে, আমি কাল সকালে এসেই নিয়ে যাব। কিন্তু আমার সমস্ত পরিকল্পনায় জল ঢেলে দিল বুড়ো রানাওয়াত। সেদিন রাত 9টা নাগাদ আমাকে উনি ডাক দিলেন। হ্যাঁ স্যার, বলুন। আমি ওনার টেবিলের সামনে গিয়ে বসলাম। এরপরের কথাবার্তা হিন্দিতেই হলো, আমি বাংলা করে বলছি। আমি একটু ব্যবসার কাজে মুম্বাই যাচ্ছি। আমি তোমার টেবিলের ওপর আগের মাসের সব খরচাপত্রের ফাইল রেখে যাচ্ছি, তুমি সেগুলো দেখে কাজ করো। আমি আমতা আমতা করে বলতে লাগলাম, আচ্ছা, সে ঠিক আছে স্যার, কিন্তু আমার মাইনেটা? ভেবেছিলাম হয়তো উনি আমার টাকাটা রেখে গেছেন, কিন্তু উনি আমার কথা শুনে চটে গেলেন এবং হিন্দিতে যা বললেন তার মানে করলে দাঁড়ায়, আর স্যালারি দেবো না তোমাকে কখন বলেছি? মুঝে লौटने दो, तुम ফিরে এসে সব দেব। কাম করো কাম, এ বয়সে এত পয়সা পয়সা করো কেন? হ্যাঁ, আরে স্যার, আমার একটা বই। বই नहीं तो और कुछ, সিনেমা দেখবে তো? তোমার মতো এই ছোকরাদের বহুত চিনি আমি। যাও যাও, নিকলো यहाँ से। আমি আর কি বলি। ইচ্ছা করছিল বুড়োকে মেরে হাত পা ভেঙে এই বাড়িরই কোনো একটা ঘরে ফেলে রাখি। কথাটা মনে হওয়ার সঙ্গে সঙ্গে মাথাটা যেন একটু ঘুরে গেল, আর সেই সঙ্গেই কয়েক সেকেন্ডের জন্য আমার চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। না, ঘরের আলোগুলো আপ ডাউন করে উঠল। রানাওয়াত নিজের টেবিলে বসে বসে বিরক্ত স্বরে হিন্দিতে বিদ্যুৎ বিভাগকে বাপান্ত করল। বুঝলাম আমার দ্বিতীয় আশঙ্কাটাই ঠিক। মাথাটা হয়তো একটু ঘুরেছে, কিন্তু চোখে অন্ধকার দেখিনি। আমি কম্পিউটার বন্ধ করে বেরিয়ে যাচ্ছি, বোধখত বুড়ো খ্যাঁক খ্যাঁক করে বলল, আমি থাকবো না বলিয়ে এটা ভেবো না যে তুমি আমার কালেকশন থেকে কিছু জিনিস চুরি করে পালাবে। ড্রোন কিন্তু তোমার ঘাড়ে ধরেই তোমার থেকে চোরাই মাল আদায় করে নেব। রাগে মাথার ব্রহ্মতালু গরম হয়ে গেছিল। ভেবেছিলাম পরদিন থেকে আর কাজেই যাব না, চুলোয় যাক রানাওয়াত। কিন্তু সকালে ইউনিভার্সিটিতে ঢোকার আগে বইয়ের দোকানের লোকটা আমাকে ডেকে বলল বইটা নেব কিনা। আমি আমতা আমতা করছি দেখে আমার সঙ্গে আমার এক বন্ধু, যার ঠিকানা সিভিতে আমি দিয়ে রেখেছি, সে দাম দিয়ে দিল আর বলল, আরে বাড়ি থেকে টাকা পাঠালে দিয়ে দিস, আর হ্যাঁ, বইটা হাতছাড়া করিস না। সারা দিন ক্লাস করতে করতে ভাবলাম বেকার মাথা গরম করছি। কাজটা করছি বলে বেশ ভালোভাবে চালাতে তো পারছি, সেটা ছেড়ে দিলে আবার নতুন কাজ খুঁজতে হবে, সে অনেক হাঙ্গামা। তাছাড়া বন্ধুকে বইয়ের টাকাটাও দিতে হবে, কতদিন আর বাকি রাখব? না, কাজ ছেড়ে লাভ নেই। রানাওয়াত আশা করি কয়েকদিনের মধ্যেই ফিরে এসে টাকাটা দিয়ে দেবে, এতটা বেইমানি সে করবে না। সেদিন একটু আগে আগেই গিয়ে হাজির হয়েছিলাম রানাওয়াতের বাড়ি। সারা বাড়ি যেন খাঁ খাঁ করছে। অন্যদিন সাহেব থাকে তাই অতটা বুঝতে পারি না, কিন্তু আজ লোহার ফটক দিয়ে ঢোকার পরই যেন বাড়িটা আমাকে গিলতে আসছিল। অন্যদিন এতটা ভয় লাগে না, কিন্তু আজ বাগানের ভেতর থেকেই মনে হতে লাগলো বাড়ির ভেতর কেউ আছে। বুড়ো আমাকে বেশ বিপদে ফেলে রেখে দিয়ে চলে গেল। দিনের আলোতেই কেমন যেন ভয়ের রং দেখতে শুরু করে দিলাম, কেমন যেন অশুভ কিছু একটা ঘটবে মনে হতে লাগলো। মূল দরজা আর সংগ্রহশালার অতিরিক্ত চাবি আমাকে আগে থেকেই দিয়ে রেখেছিলেন রানাওয়াত। মূল দরজা খুলে সিঁড়ি দিয়ে উঠে গেলাম। ফাঁকা সিঁড়ি দিয়ে শব্দ করে উঠে দোতলায় এসে পড়লাম। তালা খুলে সংগ্রহশালায় ঢুকে গেলাম, আর ঢুকেই চোখ গেল মমির দিকে। প্রতিদিন যেমন থাকে ঠিক তেমনভাবেই শুয়েছিল মমি, কিন্তু আমি বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না। বড় ঘড়িটার পেন্ডুলামের খস খস আওয়াজ ছাড়া চারদিকে আর কোনো শব্দ নেই। ভয়ে ভয়ে নিজের খুদে ঘরে ঢুকে গিয়ে আমি দরজা বন্ধ করে কাজ করতে শুরু করে দিলাম।
একটা পিয়ন কি চা জল দেওয়ার লোক যদি থাকতো, ব্যাগে জলের বোতল রাখতাম। আর চায়ের কথা তো বাদই দিলাম। কম্পিউটার অন করতে করতে ভাবলাম, মমি তো ঘর পাহারা দেয়, চায়ের ব্যবস্থা কি মমি করতে পারবে? গিয়ে বলবো একবার। হাসি পেল, মনটা একটু হালকা হতে কাজ শুরু করে দিলাম। কিছুক্ষণের মধ্যেই কাজে ডুবে গেলাম। পেন্ডুলামের বিরক্তিকর শব্দটাও কান সয়ে গেল। এতদিন খেয়াল করিনি, একটু শুনলে মনে হয় কেউ পা ঘষে ঘষে হেঁটে বেড়াচ্ছে। শুনেছি পেন্ডুলাম ঘড়ির আবিষ্কার 1657 সালে। সাহেব বলেছে এটা প্রায় 1665 সালের। বাপরে, নানান রকম কথা ভাবতে ভাবতে কাজ করছি। দেখতে দেখতে 9:30 বাজলো। ঠিক এই সময়টা আমার আজও ভাবলে গলা শুকিয়ে আসে। গোছগাছ করে নিয়ে কম্পিউটার বন্ধ করে ব্যাগ নিয়ে দরজার বাইরে গিয়ে থমকে দাঁড়ালাম। আরে, পেন্ডুলাম তো দাঁড়িয়ে আছে, কিন্তু মাত্র 5 মিনিট আগেও পেন্ডুলামের আওয়াজ পেয়েছি। আর তারপরেই চোখ গেল মমির বাক্সের দিকে। দিব্যি শুয়ে আছে। তারপরই একটা ব্যাপার খেয়াল করলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 6:20 বাজা অবস্থায় ঘড়ি থেমে আছে। কিন্তু 5 মিনিট আগেও পেন্ডুলামের আওয়াজ শুনেছি। ঠিক যেন কেউ পা ঘষে ঘষে। চোখ চলে গেল মমির দিকে। একটু যেন বেঁকে শুয়ে আছে না? তবে কি? আমি হুড়মুড় করে ঘর থেকে বেরিয়ে তালা বন্ধ করে সিঁড়ি দিয়ে নেমে এক ছুটে বাগানের মধ্যে দিয়ে দৌড়ে সোজা বাইরে। বাড়ি ফিরতে ফিরতে ভেবেছিলাম একবার কি রানাবাদকে ফোন করে বলবো, কিন্তু কি বলবো? ওনার মমি ঘরের মধ্যে হেঁটে বেড়াচ্ছিল। বাড়ির কাছাকাছি পৌঁছাতে পৌঁছাতে কিন্তু ভয়টা কিছুটা কেটে গেল। মনে হলো বাড়াবাড়ি করছি। কিন্তু ঘড়ির ব্যাপারটা কি হলো? হয়তো ঘড়ির কাঁটা থেমে গেছিল, কিন্তু পেন্ডুলাম চলছিল। আমাকে দেখতে পেয়ে নবাব ছুটে এলো। ওর নাম নবাব, কিন্তু আমি বাঙালি ছেলে, তাই ওকে নবাব বলেই ডাকি। একটা বোবা নেলা খ্যাপা পাগল, গৃহহীন, ন্যাড়া মাথা, রোগা, হাড় জিরজিরে চেহারা, শুধু একটা ছোট হাফ প্যান্ট পরে থাকে। পাড়ার লোকজন ওকে বিশেষ পছন্দ করে না। বেটা রাত বিরেতে ভয়ানকভাবে চিৎকার করে ওঠে, ইচ্ছা করে। পাড়ার লোক ভয় পায়, বিরক্ত হয়, এতেই ওর মজা। আমার কিন্তু ওকে বেশ ভালোই লাগে। বেশ আছে বেটা, না 7 না 5, টুকটাক নিজে যা খাই তার থেকেই কিছুটা ওকে সকাল বিকেল দিয়ে থাকি। তাই ওর সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে। বাকিদের মতো আমার মালিকও ওকে পছন্দ করে না, তাই ও রাস্তার মোড়ে আমার সঙ্গে দেখা করে। ব্যাগ থেকে বড় বিস্কুটের প্যাকেট বের করে ওকে দিলাম। আজ তাড়াহুড়োতে নিজের আর ওর দুজনেরই খাবার কিনতে ভুলে গেছি। বিস্কুট পেয়ে নবাব মহা আনন্দে লাফাতে লাফাতে বড় রাস্তার দিকে পালালো। ওর কাণ্ড দেখে হাসি পেল, মনটা অনেকটা হালকা হয়ে এলো। আজ আমাকেও বিস্কুট খেয়েই থাকতে হবে। আমি ধীরে ধীরে বাড়ি ফিরে খাওয়া সেরে পড়তে বসে গেলাম। পড়ায় ঠিক মন বসল না। মনের ভেতর এক অশান্তি হতে লাগলো। প্র্যাকটিক্যালে লেখা জমেছিল, সেটা শেষ করলাম। লেখা শেষ করতে করতে ভোর হয়ে গেল। 4টে নাগাদ আকাশের গম গম ডাকে চোখ তুলে তাকালাম। কাচের অর্ধ গোলাকার জানলা দিয়ে দেখলাম আকাশে মেঘ জমেছে। ডিসেম্বরে মেঘ। সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরু হয়েছে। দুপুর নাগাদ থেমেছিল, কিন্তু ঠান্ডাটা যেন আরো জেঁকে ধরেছিল। রাত জেগে লেখা করেছি বলে পরদিন শরীরটা ভালো লাগছিল না। ঠিক করলাম আজ কাজে গিয়ে তাড়াতাড়ি বেরিয়ে আসব। বুড়ো তো নেই, যে কদিন বুড়ো না থাকছে আমি এই পন্থাই অবলম্বন করব। বিকেল বিকেল পৌঁছে কাজে বসে গেলাম। ঘড়ি বন্ধ হয়েই পড়ে আছে। আর কোনো শব্দও পাইনি।
একবার ভাবলাম বুড়োকে মেল করে জানিয়ে দিই যে ঘড়ি খারাপ হয়ে গেছে। পরে মনে হলো সেটা আমার কাজ নয়, নিজের যেটা কাজ সেটা নিয়েই বসে পড়লাম। কিন্তু তাড়াতাড়ি বেরোনো হলো না আমার। আগের রাতে জেগে থাকার জন্য আমার চোখের পাতা ভারী হয়ে আসছিল। তারপর কখন চোখ লেগে গেছে খেয়াল নেই। ঘুমের মধ্যেই শুনতে পেলাম আমার নাম ধরে কেউ যেন ডাকছে, দূর থেকে, অনেক অনেক নিচ থেকে, যেন কেউ একটা কুয়োর নিচে পড়ে গেছে। সেই অতল গহ্বর থেকে কেউ যেন ক্ষীণ অথচ ধরা স্বরে ডাকছে, যেন বলছে, আমি চমকে উঠে বসলাম। কম্পিউটারের দিকে তাকিয়ে চমকে উঠলাম। রাত 10:10। এতক্ষণ ধরে ঘুমিয়েছি নাকি? না, এক্ষুনি উঠতে হবে। ব্যাগপত্র গুছিয়ে নিয়ে কম্পিউটার বন্ধ করলাম। চারদিক নিস্তব্ধ, পরিবেশটা বেশ ঠান্ডা। এমন সময় হঠাৎ আবার শুনতে পেলাম সেই ক্ষীণ স্বর। শব্দটা কোথা থেকে আসছে বোঝার জন্য উঠে গিয়ে ছুটে হাজির হলাম সংগ্রহশালায়। কিছুক্ষণ দাঁড়িয়ে চারিদিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলাম শব্দটা আসছে কোথা থেকে। কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে থেকে হঠাৎই আর একবার ডাকটা শুনতে পেলাম। আর সেই মুহূর্তেই আমার রক্ত ঠান্ডা হয়ে গেল। বাক্সের ভেতরে মমি নেই, কিন্তু সেটুকু হলেও হতো। তার সঙ্গে যা দেখলাম সেটা আমার হৃদগতি তীব্রতর করে দিল। নিস্তব্ধ একা ঘরে আমি কাচের বাক্সের সামনে দাঁড়িয়ে। মমি নেই, কিন্তু কাচের ওপর স্পষ্ট একটি প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। কেউ যেন ছাদের সিলিংয়ে পিঠ দিয়ে হাত পা ছড়িয়ে সেঁটে রয়েছে, আর তার চোখের গর্তের ভেতর থেকে নীলচে আগুনের মতো ধিকি ধিকি চলছে। আমি আর উপরে তাকানোর সাহস পেলাম না। আগের দিনের থেকেও অধিক জোরে দৌড়ে বাইরে বেরিয়ে গেলাম। সেদিন আর তালাও দিলাম না, ছুটে বেরিয়ে গিয়ে বাগান ফটক টপকে সোজা রাস্তায়। কি ভাগ্যে একজন মোটর সাইকেল নিয়ে আসছিল। হাত দেখিয়ে থামিয়ে কোনো মতে বুঝিয়ে উঠে পড়লাম। আর সেই সঙ্গেই বৃষ্টি শুরু হল। বাইকওয়ালা আমার পাড়াতেই থাকতো। তাড়াহুড়ো করে নেমে দৌড়ে এসে বাড়িতে ঢুকে পড়েছিলাম। লোকটাকে ধন্যবাদ দিতেও ভুলে গেছিলাম। সে ভাবলো হয়তো বৃষ্টির ভয়ে আমি পালালাম। বাড়ি ঢুকে দরজা টেনে বন্ধ করলাম। বড় জানলাটার কাঁচ টানাই ছিল, ঘরে আর আলো জ্বালালাম না। খাটে কুঁকড়ে বসে রইলাম। ঠান্ডা লাগছে, একটু ভিজেও গেছি। জামা কাপড় ছাড়তেও ইচ্ছা করছে না। ভয়ে যেন হাত পা হিম হয়ে আসছে। যা দেখেছি একদম ঠিক দেখেছি, এবং সেদিনও ওই ঘরের মধ্যে হেঁটে বেড়াচ্ছিল, এ ব্যাপারে আমি নিশ্চিত। না 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 না, আর ওই বাড়িমুখো হব না। নিজের উপর রাগ হতে লাগলো, আমার ভীষণ রাগ হতে লাগলো। আমার অনেক আগেই উচিত ছিল এই চাকরি ছেড়ে দেওয়ার। আমি মহা মূর্খ। সামান্য করা টাকার লোভে কিরকম বিপদে ফেলেছিলাম নিজেকে। হঠাৎ জানলার বাইরে একটা ছায়া দেখে চমকে উঠলাম। একটা ন্যাড়া মাথা, প্রায় উলঙ্গ মানুষ চার হাতে পায়ে লাফাচ্ছে, যেন একটা হিংস্র প্রাণী। আর একটু হলেই ভয়ে আর্তনাদ করে উঠতাম, কিন্তু হঠাৎ খেয়াল হলো, আরে নবাব তো। ইস, আজও তাড়াহুড়োতে খাবার কিনতে ভুলে গেছি। বাইকে এসেছি বলে রাস্তায় দেখা করতে পারিনি। আমি তাড়াতাড়ি উঠে গিয়ে ব্যাগের ভেতর থেকে বিস্কুটের প্যাকেট বের করে বাইরে যেই বেরিয়েছি, দেখি জানলার সামনে আর কেউ নেই। বেটা আমাকে দেখা দিয়েই পালিয়েছে। বৃষ্টির মধ্যে ইয়ার্কি মারছে আহাম্মুকটা।
খিদে পেয়েছে তো এসে খাবার নিয়ে গেলেই হয়, তা নয় যত সব। এমন সময় তীব্র মারণ আর্তনাদে পাড়া কেঁপে উঠল। আমি ছুটে বাড়ির মুখটার কাছে গিয়ে দেখি প্রায় ফুট চারেক দূরে একটা লম্বা শীর্ণকায় অবয়ব আরেকটি মানুষের বুকের উপর বসে আছে। আর ঠিক তক্ষুনি আকাশে বিদ্যুৎ চমকে উঠল। এরপর যা দেখেছিলাম সেই দৃশ্যটির আমি আজও দুঃস্বপ্ন দেখি। বিদ্যুতের ক্ষণস্থায়ী আলোকে আমি দেখলাম একটি কাপড়ে জড়ানো লম্বা ভয়াল মানুষের মতো একটি প্রাণী আমার দিকে জ্বলন্ত নীল চোখে তাকিয়ে। তার একটা হাত ভূপতিত মানুষটির বুকের ভেতর ঢুকে আছে। আমার আর দাঁড়িয়ে থাকার সাহস হয়নি। বাজ পড়ার শব্দ হওয়ার সঙ্গে সঙ্গেই ছিটকে এসে ঢুকেছিলাম নিজের ঘরে। দরজা তো বন্ধ করেই ছিলাম, এবার বড় জানলাটার কাঠের পাল্লাগুলো টেনে বন্ধ করে দিলাম। কম্বলের ভেতর ঢুকে কাঁপতে লাগলাম। ওটা ওই ছিল, কিন্তু কিন্তু যে বুক এফোড় ওফোড় অবস্থায় মাটিতে পড়েছিল তার খালি গা আর হাফ প্যান্ট দেখে চিনেছিলাম। এক ঝলক বিদ্যুতের আলোয় যতটুকু দেখেছি তাতে এই বিদেশে আমার একমাত্র নেলাখ্যাপা পাগলা বন্ধুকে চিনতে ভুল হয়নি। কখন ঘুমিয়ে পড়েছিলাম ঠিক নেই। ও বাবু দরজা খুলো। সকালে দরজার ধাক্কায় ঘুম বাবু। ভাঙল। তাড়াতাড়ি উঠে গিয়ে দরজা খুলে দেখি আমার বাড়িওয়ালা ধীরাজ আম্বুদকর। আরে কি বাবু, তুমি দরজা জানলা বন্ধ করে ঘুমাচ্ছ? বাইরে এসে দেখো কি বিভৎস খুন হয়ে গেছে। দেখলাম সারা পাড়ায় এসে জমেছে আমার বাড়ির সামনে। আমি কিছু না জানার ভান করে এগিয়ে গেলাম। জানি আমি কে খুন হয়েছে, কেই বা সেটা করেছে, কিন্তু আমার কোনো উপায় নেই। কে আমার কথা বিশ্বাস করবে? পিচ রাস্তায় হাত পা ছড়িয়ে পড়ে আছে নবাব। তাকে ঘিরে দাঁড়িয়ে আছে অজস্র মানুষ। পুলিশের অপেক্ষা চলছে, কেউ কাছে ঘেঁষছে না। আমি একবার তার মুখের দিকে আর রক্ত কাদা মাখা বুকের দিকে তাকিয়ে নিলাম। কাল অনেকেই নবাবের আর্তনাদ শুনেছে, আম্বুদকারও শুনেছেন, কিন্তু এমনটা তো নবাব করেই থাকে, তাই কেউ আর অতটা আমল দেয়নি। আচ্ছা, এমন কি হতে পারে কেউ আমাকে ধাওয়া করে পিছু পিছু আমার বাড়ি পর্যন্ত এসে হাজির হয়েছিল? হয়তো ঘরেই ঢুকে পড়তো, কিন্তু কোনো কারণে বাড়িতে ঢুকতে পারেনি। তারপর জানলার সামনে এসে রাগের মাথায় হিংস্র পশুর মতো লাফাচ্ছিল। এই সময় রাস্তায় নবাবের আগমন ঘটে, আর সমস্ত রাগ গিয়ে পড়ে বেচারা নবাবের ওপর। না, সেদিনই ফেরার ব্যবস্থা করেছিলাম, আর এখানে নয়। আম্বুদকারকে বললাম মায়ের খুব শরীর খারাপ, তাই ফিরতে হবে। বকেয়া টাকা দিতে পারবো না বলায় ভদ্রলোক উল্টে আমার হাতে কিছু টাকা গুঁজে দিয়ে বললেন যত তাড়াতাড়ি পারি আমি যেন বাড়ি ফিরি। আমার কেমন যেন খটকা লাগলো, যেন মনে হলো আসলে কি ঘটেছে উনি সব জানেন। কিন্তু আমার তখন অত কিছু ভাবার সময় নেই। বলা বাহুল্য, রানাওয়াতের সঙ্গে আর কোনো যোগাযোগ করার চেষ্টা করিনি। চুলোয় যাক বিজয় রানাওয়াত, চুলোয় যাক সংগ্রহশালা, দরকার নেই আমার চাকরির। রিজার্ভেশন পাইনি, ট্রেনের মেঝেতে কাগজ পেতে বসেই চলে এসেছিলাম। কিন্তু মনের ভেতর অনেক প্রশ্ন ছিল, কোনো উত্তর পাইনি, খোঁজার চেষ্টাও করিনি। কিন্তু গতকাল রাতে হঠাৎই আম্বুদকর সাহেবের একটা ফোন এসেছিল। আমি কেমন আছি না আছি জেনে নেওয়ার পর কিছু কথা বললেন আমাকে। তুমি চলে যাওয়ার 4 দিন পর বিজয় রানাওয়াত নামের এক ভদ্রলোকের মৃতদেহ তাঁরই বাড়ির বেসমেন্ট থেকে পাওয়া গিয়েছে। কেউ ওনার হাত পা ভেঙে ওনাকে ফেলে রেখেছিল। বোধ হয় 2 দিন ওই অবস্থায় পড়ে থাকার পর 3য় দিন ওনার মৃত্যু হয়। অন্তত পুলিশ তাই অনুমান করছে।
তুমি তো ওনার বাড়িতেই কাজ করতে, তাই না? আমার কাছে তো ওনার কথাই জিজ্ঞেস করেছিলে। আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়ে আমতা আমতা করে বললাম, দেখুন স্যার, আমি আরে আরে ভয় পেও না, ভয় পেও না। আমি জানি তুমি কিছু করোনি। পুলিশ আমার কাছে এসেছিল তোমার খোঁজ করতে, কিন্তু আমি ওনাদেরকে বুঝিয়ে দিয়েছি আমি জানি তুমি কোনো দোষ করোনি, তাই ওসব নিয়ে তোমার চিন্তা নেই। কিন্তু তুমি আমাকে সব কিছু খুলে বলো। তুমি নিশ্চয়ই রানাওয়াতের বাড়িতে কিছু দেখেছিলে, তাই না? এরপর আমি যথাযথভাবে সব কিছু খুলে বললাম, একেবারে ইন্টারভিউয়ের দিন থেকে শেষ দিন, মানে নবাবের মৃত্যু পর্যন্ত। সব শুনে আম্বুদকার একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, সেদিন রাতে, মানে যে রাতে নবাবকে তুমি মরতে দেখলে, সেই রাতে নবাবের চিৎকার শুনে আমি ভেবেছিলাম হয়তো পাগলের পাগলামি। কিন্তু পরের দিন ঘুম থেকে ওঠার পর কিরকম খেয়াল করলাম আমার বাড়ির চারিদিকে একটা বিশ্রী পচা চামড়ার গন্ধ। তখনই আমার সন্দেহ হয় যে আগের রাতে আমার বাড়িতে অশুভ কিছুর আগমন ঘটেছিল। তুমি তো জানোই আমি তিব্বতে গেছিলাম, কিছু জ্ঞান আমারও আছে। খোঁজ নিয়ে জানতে পারলাম এই রানাওয়াত বিশেষ সুবিধার মানুষ ছিলেন না। উনি নিজের বাড়িতে যে মমিটি রেখেছিলেন সেটাকে কোনোভাবে জাগিয়ে তুলেছিলেন। আমি তিব্বতে থাকার সময় জেনেছিলাম কিছু মিশরীয় নেক্রোম্যান্সার বিশেষ এক পদ্ধতিতে মমিদের জাগিয়ে তুলতে পারত, তবে সেটা দিনের কোনো একটা বিশেষ সময়, বেশ কয়েক ঘন্টার জন্য। রানাওয়াতের মমি যেমনি রাত 10টার পর জেগে উঠত। সম্ভবত সংগ্রহশালা পাহারা দেওয়ার জন্যই তাকে জাগিয়ে তুলেছিল রানাওয়াত। রাত 10টা থেকে ভোর পর্যন্ত ট্রন পাহারা দিত রানাওয়াতের বাড়ি। এই যে মমিকে জাগানোর পদ্ধতি, এর জন্য দরকার পড়ে একজন পুণ্যবান মানুষের রক্ত। মনে করে দেখো, চাকরিতে যোগ দেওয়ার কদিন আগে উনি তোমার হাতের ছাপ আর কিছুটা রক্ত নিয়েছিলেন। আসলে উনি ওই রক্ত দিয়েই ট্রনকে জাগিয়েছিলেন। তুমি ছিলে উদার, পরোপকারী, সহজ সরল মনের এক তরুণ। সেই কথা রানাওয়াত আগে থেকেই জানতো। হয়তো তোমার ব্যাপারে সব খোঁজ খবর নিয়ে জেনেছিল, তাই তোমার রক্ত দিয়েই খুব ভালোভাবে কাজ মিটে যায় তার। কিন্তু ওই মমিটাই তোমার পিছন পিছন আমার বাড়ি পর্যন্ত এসে হাজির হয়েছিল। কিন্তু আমি এদিকে বহুকাল ধরেই বিশেষ এক তিব্বতী মন্ত্র দিয়ে বাড়িটাকে বেঁধে রেখেছি। ওই কারণেই ওই অশুভ শক্তি বাড়ির ভেতর ঢুকতে পারেনি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, ট্রন তোমাকে দাওয়া করে এত দূর এলো কেন? তার যদি কোনো অনিষ্ট করার মতলব থাকতো, এ তো রানাওয়াতের বাড়িতেই তোমার ক্ষতি করতে পারত। আর নবাবকেই বা সে হত্যা করলো কেন? এসবের কোনো জবাবই আমার কাছে ছিল না, তাই চুপ করে রইলাম। আচ্ছা, তুমি যে রানাওয়াতের বাড়িতে কাজ করতে, সেটা তোমার সহপাঠীরা কেউ জানতো না তো? না স্যার, রানাওয়াত স্যার আমাকে বলেছিলেন ওনার সংগ্রহশালার কথা যেন কাউকে না বলি, তাই আমিও কাউকে বলিনি। যাক, ঠিক আছে, তুমি সাবধানে থাকো আর এই নিয়ে চিন্তা করো না। দেখো যদি পড়াশোনাটা ওখানে থেকেই শেষ করতে পারো, আর যদি কিছু অস্বস্তি বা অশুভের ইঙ্গিত পাও তো আমাকে ফোন করবে, কেমন? ফোন রেখে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। বলাই বাহুল্য, বাড়ির লোককে এই ব্যাপারে কিছুই জানাইনি। ঘুমাতে চেষ্টা করলাম, কিন্তু ঘুম আসছে না। রানাওয়াতের ওই দশা করল কে?
ওই মমি, সে তার নিজের মনিবের ওই দশা করবে কেন? তাহলে কি অন্য কেউ? হঠাৎই একটা ব্যাপার মনে হতে সোজা হয়ে উঠে বসলাম। ট্রনের গল্পটা মনে পড়ল। ট্রনকে তার রাজা প্রাণে বাঁচিয়েছিলেন বলে সেই রাজাকে সে এতটাই ভক্তি করত যে রাজা যদি মনে মনে কাউকে অপছন্দ করতেন তাকেও ট্রন শেষ করে দিত। যেহেতু ট্রনের মমি আমার রক্তে জেগে উঠেছিল, তাই সে আমাকেই নিজের মনিব হিসেবে ভাবছিল। মনে পড়ল, রাগের মাথায় আমি রানাওয়াতকে হাত ভেঙে ফেলে রাখার কথা ভেবেছিলাম। সেটাই কি ট্রন শুনতে পেয়েছে? আর ওই যে পা ঘষে ঘষে হেঁটে যাওয়ার শব্দ, ওটা কি আসলে বেসমেন্ট থেকে রানাওয়াতের ঘষতে ঘষতে বের হওয়ার শব্দ? আর আমার নাম ধরে ডাকার শব্দ, ওটা কি বেসমেন্ট থেকে রানাওয়াতের ডাক? উনি হয়তো বুঝেছিলেন যে আমি আছি ওনার বাড়িতে। আর যে রাতে নবাবের মৃত্যু হলো, আমি ট্রনকে দেখে নবাব মনে করে বাইরে বেরিয়ে এসে কাউকে দেখতে না পেয়ে নবাবের উপর প্রচণ্ড বিরক্ত হয়েছিলাম। আর তার ঠিক পরেই ট্রন নবাবকে, হে ভগবান, সব কি তাহলে আমার জন্যই? আর সেই রাতে বাড়ি ফেরার পর আমি নিজের উপরেও প্রচণ্ড বিরক্ত হয়েছিলাম। রানাওয়াতের চাকরিটা ছাড়িনি কেন, সেই কারণে। তাহলে কি আমি নিজেই নিজের উপর রেগেছিলাম বলে ট্রন আমাকেও হত্যা করতে এসেছিল? সেই রাজা হয়তো তিনিও কোনো কারণে নিজের উপর বিরক্ত ছিলেন, আর তাই বিকারগ্রস্ত ট্রন তার মনিবকেই মনিবের শত্রু মনে করে খুন করে। আম্বুদকার সাহেবকে ফোন করে সব বলবো কিনা ভাবছি, এমন সময় একটা কথা মনে পড়তেই হাত পা ঠান্ডা হয়ে গেল। বিকেলের দিকে আমার সেই হোস্টেলের বন্ধু ফোন করেছিল। আমি বলেছিলাম যে তার টাকা পরে পাঠিয়ে দেব, কিন্তু সে সেই কথায় কর্ণপাত না করে আমাকে এটা সেটা বলে রাগাতে লাগলো। আর সে একা নয়, বন্ধুদের অনেকেই ফোনে ছিল। সবাই মিলে আমাকে টিটকিরি করছিল আমি নাকি ভীতু। পাড়ায় কে এক পাগল মেরেছে বলে আমি নাকি ভয়ে পালিয়ে গেছি। রাগের মাথায় আমি ফোন কেটে দিই। প্রচণ্ড রেগে গিয়েছিলাম ওদের উপর। ইচ্ছা হচ্ছিল শক্ত কিছু দিয়ে মাথায় বাড়ি মারি ওদের। আর এখন ঘড়ির দিকে তাকালাম, 10টা বেজে গেছে অনেকক্ষণ। ভয়ে আমার হাত কাঁপছে। সঙ্গে সঙ্গে ফোন করলাম বন্ধুকে। ফোন বেজেই চলেছে, কেউ তুলছে না। দেখুন, আমার মনে হয় অতিরিক্ত প্রভুভক্তি কোনো কিছুর ক্ষেত্রেই ভালো নয়, সে রাজনীতি হোক বা ধর্ম। কারণ অতিভক্তি সবসময় শুধু চোরের নয়, অনেক সময় খুনির লক্ষণও হয়, এবং সে খুনের ভিকটিম বহু ক্ষেত্রেই প্রভুও হতে পারে। আজ গল্প পাঠে আমার সঙ্গে ছিল তমাল, অন্বেষ এবং রণদীপ। শব্দগ্রহণ ও আবহ সঙ্গীতে আমি সায়ক এবং ম্যাক্স। পোস্টার ডিজাইনিংয়ে কভারম্যান অভিব্রত। আমরা এই গল্পটি নিয়েছি পবিত্র ঘোষের সদ্য প্রকাশিত বই আদমখোর এবং থেকে। মূল বইটি কেনার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রইল। শুনছিলেন পবিত্র ঘোষের কাহিনী, রাত 10টার পর। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।